চীনা বাদাম দিয়ে তো হাজারো রেসিপি বানিয়ে খেয়েছো। চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক জবরদস্ত রেসিপি যেটা যে কোনো অনুষ্ঠানের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আজকে আমি ঘরেতে থাকা চীনা বাদাম আর চিনি মাত্র এই দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের দুটো মিষ্টি বানিয়ে দেখাবো। যে মিষ্টি দুটো বানাতে আমি কোনো খোয়া, মাওয়া, ঘি, কনডেন্সড মিল্ক বা লিকুইড মিল্ক কিছুই ব্যবহার করিনি। তবুও এটা এতটাই সুস্বাদু হয় যে এর কাছে দোকানের মিষ্টির স্বাদ কিন্তু ফিকে বলে মনে হবে, আর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। শুধু রেসিপি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দারুণ স্বাদের এই মিষ্টিটা বানাবার জন্য আমি ছোট একটা বাটির 2 বাটি চীনাবাদাম নিয়েছি। এটা ওজনে 300 গ্রাম। প্রথমে বাদামগুলোকে একটা চওড়া প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর এই বাদামের মধ্যে যত ছোট ছোট বা কোঁচকানো বাদাম আছে বা কালো বাদাম আছে, অথবা বাদামের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে, কারণ এগুলো থাকলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো হবে না। ফ্রেশ আর পুরুষ্টি বাদামগুলো আমি নিয়ে নিয়েছি। এবার বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে বাদামগুলো ঢেলে দিলাম। এখন ফ্লেমটাকে লোতে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিট বাদামগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়েও না যায়, আবার বাদামের গায়ে যাতে কালো স্পট না আসে। আমি তোমাদের বলে দেব বাদামগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবে। আর এইভাবে অনবরতই নাড়াচাড়া করতে হবে বাদামগুলো ভাজার সময়। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে কিন্তু বাদামের গায়ে কালো স্পট চলে আসবে। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। যখন দেখবে বাদামের খোসাগুলো বাদামের গা থেকে আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, আর এইভাবে হাতে নিয়ে ঘষে দেখবে, যদি দেখো খোসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে এই মিষ্টিটার জন্য বাদামগুলো একদম ঠিকঠাক ভাজা হয়েছে। এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর গরম প্যানের মধ্যে আরও 10-12 সেকেন্ড মতো বাদামগুলোকে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিয়েছি। দেখো বাদামের গা থেকে খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে, অথচ বাদামের গায়ে কিন্তু কোনো কালো স্পট নেই। এখন ছড়ানো প্লেটের মধ্যে বাদামগুলোকে ঢেলে নিলাম, আর এগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষেও বাদামের খোসাগুলো তুলে নিতে পারো, অথবা কোনো সুতির কাপড় বা তোয়ালের মধ্যে ভাজা বাদামগুলোকে ঢেলে নিয়ে এইভাবে ঘষে ঘষেও কিন্তু বাদামের খোসাগুলোকে তুলে নেওয়া যায়। একটু চাপ দিয়ে দিয়ে ঘষলেই বাদামের খোসাগুলো খুব সহজেই উঠে আসবে। আর যেগুলো ওঠেনি সেগুলো এইভাবে হাত দিয়েও ঘষে নিতে পারো, অথবা আবার রুমালটাকে ওইভাবে চেপে চেপে ঘষেও তুলে নিতে পারো। যেভাবে সুবিধা বলে মনে হবে সেইভাবেই বাদামের খোসাগুলোকে তুলে নিতে হবে। এখন এই বাদামগুলো থেকে বাদামের খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এই বাদামগুলোর মধ্যে ফুঁ দিলে বা পাখার সামনে দাঁড়ালে কিন্তু খোসাগুলো বাদাম থেকে খুব সহজেই আলাদা হয়ে যাবে, কিন্তু তাতে ঘরটা নোংরা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ছাঁকনি দিয়ে এইভাবে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। বাদামগুলোর মধ্যে এখনও কিছু খোসা রয়ে গেছে, এগুলো ছাঁকা হয়ে যাবার পরে আবার একটু হাত দিয়ে ঘষে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো আরও যে 2-1টা রয়েছে, এগুলোর জন্য কোনো সমস্যা হবে না। এই ভাজা বাদামগুলো থেকে অল্প একটু বাদাম আমি আলাদা নিয়ে নিলাম, আর একটা নোড়া দিয়ে এইভাবে বাদামগুলোকে হালকা হালকা করে ভেঙে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি হালকা হালকা বাদামগুলোকে ভেঙে নিয়েছি। এখন এই ভাজা বাদামগুলোকে একটা বাটির মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি 4টে এলাচ। এই এলাচগুলোকে হামানদিস্তার মধ্যে এইভাবে মুখ থেকে দানাগুলো বের করে নিয়ে হালকা ভেঙে ভেঙে এটা সাইডে রেখে দিলাম। এখন নিয়েছি বড় একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা খোসা ছাড়ানো বাদামগুলো ঢেলে দিলাম, আর এগুলোকে এখন গুঁড়ো করে নিতে হবে। বাদামকে এইভাবে পালস মোডে কিন্তু গুঁড়ো করতে হবে। 2 সেকেন্ড চালিয়ে 2 সেকেন্ড বন্ধ, আবার 2 সেকেন্ড চালিয়ে 2 সেকেন্ড বন্ধ করতে হবে। এইভাবে কিন্তু 30 সেকেন্ড মতো গুঁড়ো করলেই খুব সহজে বাদামগুলো এখন গুঁড়ো হয়ে যাবে। বাদামগুলোকে যদি পালস মোডে না ঘুরিয়ে একভাবে ঘুরিয়ে গুঁড়ো করতে যাও, গুঁড়ো তো হবেই না, উল্টে সেটা পিনাট বাটার হয়ে যাবে, ডোয়ের ফর্মে চলে আসবে। তাই এইভাবে পালস মোডে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়োটা কিন্তু দেখো একদম সুজির মতো হয়েছে, মিহি পাউডার কিন্তু হয়নি। এই রকম দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আমি এগুলোকে ছাঁকলাম না, তাহলে মিষ্টিগুলো দানাদার মিষ্টি তৈরি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু এটাকে ছেঁকেও নিতে পারো। ছেঁকে যেগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে সেগুলোকে আবার একবার পালস মোডে ওইভাবে ঘুরিয়ে নিয়ে আবার ছেঁকে নেবে। আমি না ছেঁকেই মিষ্টিগুলো বানাবো, তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি।
আর দিলাম হাফ বাটি জল, অর্থাৎ যতটা চিনি তার হাফ জল। আমরা এই বাটির মাপে 2 বাটি বাদাম নিয়েছিলাম, আর বাদামের অর্ধেক চিনি নিয়েছি আর চিনির অর্ধেক জল নিয়েছি। এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, তবেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর আমরা 4টে এলাচকে যে থেতো করে রেখেছিলাম সেই এলাচের দানাগুলো এখন এই রসের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি। এই সময় হাই ফ্লেম একদমই করা যাবে না, আর চিনিটা জলের সাথে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। আমাদের দরকার একটা হালকা তার বিশিষ্ট শিরা, আর আমরা যেহেতু চিনির অর্ধেক জল দিয়েছি তাই এটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা খুব সহজে তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে দেখতে হবে হালকা তার তৈরি হয়েছে কিনা। দেখো এখনও তার তৈরি হয়নি, তাই আরেকটু ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার চেক করে দেখছি, দেখো এবারে কিন্তু এক তার তৈরি হয়ে গেছে। একটু লক্ষ্য করো বন্ধুরা, শিরার তারটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু অল্প একটু তার তৈরি হয়ে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আমাদের ঠিক এই রকম কনসিস্টেন্সি শিরা প্রয়োজন, এর থেকে বেশি হলে কিন্তু সন্দেশগুলো শক্ত হয়ে যাবে। চিনিটা জলে গুলে যাওয়ার পরে শিরাটা তৈরি হতে আমাদের সময় লেগেছে 2.5 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এখন। আর আমাদের তৈরি করে রাখা যে বাদামের পাউডারটা ছিল সেই পাউডারের অর্ধেকটা এই ফুটন্ত রসের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে রসের সাথে মিশিয়ে নিলাম। তারপর বাকি যে অর্ধেকটা পাউডার ছিল সেটাও ঢেলে দিলাম। বাদামের এই পাউডারটাও খুব ভালোভাবে চিনির রসের সাথে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এখন কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, লো হিটেই রসের সাথে বাদামের এই পাউডারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাদামের মধ্যে যেহেতু নিজস্ব তেল আছে তাই এখানে আমরা কিন্তু কোনো ঘি ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে কিন্তু এই স্টেজে 1 চা চামচ ঘি দিতে পারো। তাছাড়া আমি এখানে ননস্টিক ব্যবহার করেছি তাই ঘিটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে তোমরা যদি লোহার কড়াইতে বানাও তাহলে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে দিও, না হলে কিন্তু বাদামের মিশ্রণটা কড়ার মধ্যে আটকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা খুব ভালোভাবে বাদামের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিল্ক পাউডারটা দেওয়ার কারণে মিষ্টিটার মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে। তবে তোমরা চাইলে কিন্তু এই মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো। এর মধ্যে আরও 2 টেবিল চামচ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। এই মিল্ক পাউডারটাকেও বাদামের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো মিল্ক পাউডারটা একসাথে দিলে দলা পাকিয়ে যেত, তাই এইভাবে অল্প অল্পই দিতে হবে। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই ঘরে থাকা উপকরণের সহজভাবে তৈরি টেস্টি টেস্টি রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। অনেকটা গাঢ় হয়ে গেছে, এর থেকে আর বেশি গাঢ় করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। এখন ফ্লেমটাকে অফ করে দিলাম। মিশ্রণের কনসিস্টেন্সিটা কেমন হবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে চামচে করে অল্প একটু তুলে নিয়ে হালকা ঠান্ডা করে বল পাকিয়ে দেখবে। যদি দেখো বল পাকানো যাচ্ছে তাহলে জানবে মিশ্রণটা একদম রেডি। আমরা প্রথমেই বাদামের লাড্ডুগুলো বানিয়ে নেব। এর জন্য মিশ্রণটা গরম থাকতে থাকতে চামচে করে অল্প একটু মিশ্রণ তুলে নিয়ে আমরা আগে থেকে যে ভাজা বাদামকে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেই বাদামের মধ্যে মিশ্রণটা দিয়ে এইভাবে লাড্ডু পাকিয়ে নিতে হবে। লাড্ডুগুলো গরম বেলায় একটু নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এগুলো সেট হয়ে যাবে। আর বাদামের তৈরি এই মিষ্টিগুলো এতটা সফট হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর বাদামের বরফিগুলো বানাবার জন্য মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এই লাড্ডুগুলো বানাতে বানাতেই কিন্তু মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাবে। একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখাই বন্ধুরা, দেখো ভিতরটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম সফট। আর এদিকে যে মিশ্রণটা ছিল মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এটা একটা বাটার পেপারের উপর আমি ঢেলে নিচ্ছি। বাটার পেপার না থাকলে কোনো পরিষ্কার প্লাস্টিকের উপরও ঢালা যাবে। এছাড়া কোনো খাতার পাতাকে যদি একটু ঘি বা তেল ব্রাশ করে নেওয়া যায় তাহলে সেটা বাটার পেপারের মতোই কাজ করবে। মিশ্রণটা এখনও বেশ গরম, এই গরম থাকতে থাকতে মিশ্রণটাকে এইভাবে একটু মেখে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এর উপর দিয়ে আরেকটা বাটার পেপার দিয়ে এবার বেলন দিয়ে এইভাবে বেলে নিতে হবে। মিষ্টিটা তোমরা যতটা মোটা রাখতে চাও সেই মতো বুঝে বেলে নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি মোটা রেখেছি। আর সাইডগুলো যতটা সম্ভব এইভাবে সমান করে দিতে হবে। আর বেলন দিয়ে আরও একবার ওপরটা এইভাবে সমান করে দিলাম। মিশ্রণটা যেহেতু আমরা একটু ঘন করেই নামিয়েছিলাম তাই এটাকে আর রেস্টে রাখার দরকার নেই। এটা শেপ দেওয়া হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নেওয়া যাবে। এটাকে ফ্রিজে রেখেও সেট করার কোনো প্রয়োজন নেই, ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে।
সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে চৌকো শেপে কেটে নিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো আকৃতিতে কাটতে পারো। এখন এই মিষ্টিগুলোকে আমরা একটু আমন্ড আর একটু কেশর দিয়ে সাজিয়ে দেব। সামনে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী আছে, গোপালকে ভোগ হিসেবেও কিন্তু এটাকে বানিয়ে দিতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।